এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানি প্রতিশোধের ব্যাপারে ইসরায়েলের সন্দেহ করা উচিত নয়, প্রতিক্রিয়া হবে ভিন্ন রকম, আশ্চর্যজনক এবং সময় মতো, বলছে তেহরান। আগ্রাসন বন্ধ না হলে প্রতিদিন কফিন পেতে পারে ইসরায়েল, হামাসের হুমকি। হিজবুল্লাহর হামলায় কয়েকটি ইসরায়েলি উপশহর বিদ্যুৎ বিচ্ছিন্ন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পরামর্শ দিয়ে পদত্যাগ করলেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল, পরে জনতার ধাওয়া। এবং ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে ভারতের সুপ্রিম কোর্টে বিশিষ্টজনদের আবেদন, সংবিধানের 14 ও 21 অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগ। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। তেহরানে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধের বিষয়ে ইরানের দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে ইসরায়েলের সন্দেহ করা উচিত নয়, একথা বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ফর কোঅর্ডিনেশন ব্রিগেডিয়ার জেনারেল আলী আবদুল্লাহি। গতকাল উত্তর পশ্চিম ইরানের কুমেলে শহরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ইহুদিবাদী শত্রুদের স্বপ্ন দেখা উচিত নয় যে ইরান এই নৃশংসতার জবাব দেবে না, কারণ ইসলামী প্রজাতন্ত্র এরই মধ্যে তার মাটি ও জলসীমা লঙ্ঘনের জবাব দেওয়ার জন্য তার সমস্ত সক্ষমতা ব্যবহারের ইচ্ছে প্রকাশ করেছে। জেনারেল আবদুল্লাহি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেইর একটি মন্তব্যের উদ্ধৃতি দেন, যেখানে ইসলামী বিপ্লবের নেতা প্রতিশ্রুতি দিয়েছেন যে হানিয়ার হত্যাকাণ্ডের কঠোর জবাব দেয়া হবে। শীর্ষ কমান্ডার আলী আবদুল্লাহি আরও বলেন, প্রতিশোধমূলক হামলার সময় ঠিক করবেন সর্বোচ্চ নেতা এবং দেশের সিনিয়র কমান্ডাররা। তিনি বলেন, ইরানের নিরাপত্তা, শক্তি এবং অগ্রগতি হচ্ছে দেশের শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগের ফসল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুস ফোর্সের শীর্ষ পর্যায়ের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন চিজারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার বিষয়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের প্রতিক্রিয়া হবে ভিন্ন রকম, সময় মতো এবং আশ্চর্যজনক। কুস ফোর্সের অপারেশনস বিভাগের ডেপুটি কমান্ডার জেনারেল চিজারি গতকাল ইরানের সরকারি সম্প্রচার সংস্থা আইআরআইবিকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, ইরান সময় মতো হানিয়া হত্যার জবাব দেবে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ পরিচালিত অপারেশন আরবাইনের প্রতি ইঙ্গিত করে ইরানের এর সেনা কমান্ডার বলেন, হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার প্রতিক্রিয়া হিসেবে হিজবুল্লাহ এটি পরিচালনা করেছে, তবে ইরানের দাঁত ভাঙা জবাব অবশ্যই ভিন্ন হবে। সাক্ষাৎকারে চিজারি আরও বলেন, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি শাসকদের অপরাধ বিশ্ববাসীকে নিশ্চিত করেছে যে ইসরায়েল একটি দখলদার এবং নিপীড়নকারী সরকার। তিনি বলেন, পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চলের উপর ইসরায়েল যত বেশি সামরিক আগ্রাসন চালাবে, পরিস্থিতি তত বেশি জটিল হবে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যার বিষয়ে ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ সরকারকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দখলদাররা যদি তাদের আগ্রাসনের গতি প্রকৃতি পরিবর্তন না করে, তাহলে ইসরায়েলি বন্দীদের জীবন আরও হুমকির মুখে পড়বে। ইসরায়েলের বসতি স্থাপনকারী ইহুদিবাদীদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় হামাস এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। সংগঠনটি ঘোষণা করেছে, গাজায় আগ্রাসন বন্ধ হলে বন্দীদের
নিরাপদে ফিরিয়ে দেয়া হবে এবং আগ্রাসন অব্যাহত থাকলে এই ব্যক্তিদের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়বে। ভিডিও বার্তায় উল্লেখ করা হয়, নেতানিয়াহু প্রতিদিন যে কর্মকাণ্ড পরিচালনা করছে তার বিপরীতে প্রতিদিন নতুন কফিন পেতে পারে ইসরায়েল। হামাস গত 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে আলাক্সা স্টর্ম অভিযান চালিয়ে বহু ইহুদিবাদী বসতি স্থাপনকারী এবং সেনা সদস্যদের বন্দী করে নিয়ে যায়। সম্প্রতি ইসরায়েল বিমান হামলায় গাজার রাফা এলাকায় অন্তত 6 বন্দী মারা গেছে। এ নিয়ে ইসরায়েলে চলছে ব্যাপক বিক্ষোভ প্রতিবাদ। প্রতিরোধ অক্ষ ফিলিস্তিনের নিরাপরাধ জনগণের সমর্থনে ইসরায়েলি দখলদারদের উপরও তাদের মদতদাতাদের স্বার্থে আঘাত হানছে। লেবাননের হিজবুল্লাহ জানিয়েছে, গাজায় মজলুম ও ধৈর্যশীল ফিলিস্তিনি জাতির সমর্থনে তাদের বীর যোদ্ধারা এইন ইয়াকুব, গাতুন, ইয়াম নামক অবৈধ ইহুদিবাদী বসতিগুলোকে কয়েকটি কাতিউষা রকেট নিক্ষেপ করেছে গত সোমবার থেকে। হিজবুল্লাহর গোলন্দাজ ইউনিট আদেসার পার্বত্য অঞ্চলে ইহুদিবাদীদের সেনা সমাবেশের উপর গোলাবর্ষণ করেছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া হিজবুল্লাহ সেনারা সোমবার অধিকৃত শেবা খামার অঞ্চলের জেবিদিন এলাকায় ও আরামসা এলাকার কাফার সুবার পাহাড়ে ইহুদিবাদী অবস্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইহুদিবাদী মিডিয়া জানিয়েছে, এইন ইয়াকুব বসতিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার ফলে সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীও জানিয়েছে, ব্লু ল্যাগুন নামের ইসরায়েলগামী একটি জাহাজে সফল হামলা চালিয়েছে তারা। ইয়েমেনের সেনা মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, কয়েকটি ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে এই জাহাজে হামলা চালানো হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ অন্য কমিশনারদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন। এর আগে দুপুরে 12টায় সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন সিএসি কাজী হাবিবুল আওয়াল। পদত্যাগ ঘোষণার আগে বিদায়ী ব্রিফিংয়ে এই ভবিষ্যতের প্রতি সাধারণ নির্বাচন নির্ধারিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের অধীনে অনুষ্ঠানের পরামর্শ দিয়েছেন হাবিবুল আওয়াল। সদ্য সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেন, 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে বা ব্যবস্থাপনায় 44টি নিবন্ধিত দলের মধ্যে 28টি দল নির্বাচনে অংশগ্রহণ করলেও প্রধানতম বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেনি। নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়নি। কমিশন বিএনপি সহ সমমনা দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণের জন্য একাধিকবার আন্তরিকভাবে আহ্বান করা সত্ত্বেও তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি। লিখিত বক্তব্যের শেষে গণমাধ্যমের সামনে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন তিনি। বক্তব্য শেষে কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে চলে যান কাজী হাবিবুল আওয়াল। তবে আগে থেকেই বাইরে অবস্থান করা বিক্ষুব্ধ জনতা সদ্য বিদায়ী আওয়াল কমিশনের বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় অনেকে ধাওয়া দেন বিদায়ী কমিশনারদের। নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা ও মোহাম্মদ আনিসুর রহমানের গাড়িতে জুতা নিক্ষেপ করেন বিক্ষুব্ধ জনতা। এদিকে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বিবৃতিকে অবন্ধুসুলভ আচরণ বলে বর্ণনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস। বাংলাদেশে প্রত্যার্পণ না করা পর্যন্ত হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে বলেও জানিয়ে দিয়েছেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে ড ইউনুস এ মন্তব্য করেন। আজ সাক্ষাৎকারটি প্রকাশ করেছে পিটিআই। বুধবার দেয়া এই সাক্ষাৎকারে ড ইউনুস বলেছেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করায় কেউই স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই। তিনি ভারতে রয়েছেন এবং সেখানে থেকেই মাঝে মাঝে কথা বলছেন। এটা সমস্যা তৈরি করছে। যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম, মানুষও এটা ভুলে যেত যদি তিনি নিজের জগতেই থাকতেন। কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন। কেউই এটা পছন্দ করছে না। ঢাকায় নিজের সরকারি বাসভবনে পিটিআইকে দেয়া ওই সাক্ষাৎকারে ড ইউনুস বলেন, ভারতের সাথে শক্তিশালী সম্পর্ককে বাংলাদেশ সম্মান করে এবং এই কারণে নয়াদিল্লিকে অবশ্যই এমন ধারণার বাইরে যেতে হবে যাতে আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থী হিসেবে চিত্রিত করে এবং শেখ হাসিনা ছাড়া দেশ আফগানিস্তানে পরিণত হবে বলে মনে করা হয়। ইহুদিবাদী ইসরায়েলে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানির উদ্দেশ্যে দেশের বিভিন্ন কোম্পানিকে দেওয়া লাইসেন্স বাতিল এবং নতুন লাইসেন্স দেওয়া বন্ধের দাবিতে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেছেন বিশিষ্টজনেরা। বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ
মাধ্যমে আজ সুপ্রিম কোর্টে আবেদনটি দাখিল করা হয়। বাংলাদেশে ভারতের সাবেক হাই কমিশনার দেব মুখার্জি, কূটনীতিবিদ অশোক কুমার শর্মা, সাবেক কেন্দ্রীয় আমলা মিনা গুপ্তা, অর্থনীতিবিদ জঁদ রেজ, শিক্ষাবিদ অচিন বিনায়ক, সমাজকর্মী হর্ষ মন্দার, নিখিল দে, ফিরোজ মিঠিয়া বড়ল সহ বেশ কয়েকজন বিশিষ্ট ভারতীয় নাগরিক এই পিটিশন দাখিল করেন। পিটিশনে বলা হয়েছে, গাজায় অবরোধের সময় ইসরায়েলের কাছে অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জামের চলমান রপ্তানি ভারতের সংবিধানের 14 এবং 21 অনুচ্ছেদ লঙ্ঘন করছে। সেখানে সমান অধিকার এবং জানমালের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলা হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে সমর্থন করবে মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ ভ্লাদিভোস্টকে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে বক্তৃতাকালে কথা বলেছেন। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিসকে প্রার্থী মনোনয়ন দেয় তিনি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশংসা করেন। পুতিন বলেন, জো বাইডেনের উত্তরসূরি হিসেবে কামালাকে পছন্দ করার সিদ্ধান্তকে সম্মান করেন তিনি। ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে পুতিনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নির্বাচনে এখন তার পছন্দের প্রার্থী আছে কিনা, পাশাপাশি তিনি নভেম্বরে চূড়ান্ত বিজয়ীকে অভিনন্দন জানাতে ফোন করবেন কিনা তাও জানাতে চাওয়া হয়। জবাবে পুতিন বলেন, পশ্চিম ইউরোপীয় বা মার্কিন নেতাদের সাথে তার অনেক দিন ধরে সরাসরি যোগাযোগ নেই। তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রিয় প্রার্থী নির্বাচন করা রাশিয়ার উপর নির্ভর করে না, বরং এটা মার্কিনীদের কাজ। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে তেহরানের ভূমিকা রয়েছে বলে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স যে দাবি করেছে তাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। তেহরান বলেছে, ইসলামী প্রজাতন্ত্র নয় বরং পশ্চিমা দেশগুলো ইউক্রেনে অস্ত্র সরবরাহ করে যুদ্ধকে দীর্ঘায়িত করেছে। জাতিসংঘের ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ এরাভানি গতকাল বিশ্ব সংস্থার মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে এই মন্তব্য করেন। 30 আগস্ট নিরাপত্তা পরিষদের বৈঠকে আমেরিকা, ব্রিটিশ ও ফরাসি রাষ্ট্রদূতরা রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে তেহরানের বিরুদ্ধে সমন্বিত অভিযোগ তোলার পর আমির সাইদ ইরাভানি এসব কথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক প্রতিশ্রুতি লঙ্ঘন করে ইরান রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি, রপ্তানি বা হস্তান্তরে জড়িত থাকার যেকোনো অভিযোগকে সরাসরি বিভ্রান্তিকর ও সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরপরাধ ফিলিস্তিনিদের বিরুদ্ধে তেল আবিবের হত্যা ও অপরাধযজ্ঞের প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য ইসরায়েলের মিত্রদের কঠোর সমালোচনা করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি গতকাল সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া একটি পোস্টে লিখেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধ অব্যাহত রাখার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থন করা ও আইনগত আন্তর্জাতিক দায়িত্ব বহন করা ছাড়াও হেরে যাওয়া এবং মৃত ঘোড়া নিয়ে বাজি ধরার সমান। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের বিরুদ্ধে ব্যাপক পরিসরে মার্কিন নিষেধাজ্ঞা পরিকল্পনাকারী হিসেবে পরিচিত রিচার্ড নেফিউ স্বীকার করেছেন তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে পড়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আখতার। ইরানের বিরুদ্ধে ব্যাপক পরিসরে মার্কিন নিষেধাজ্ঞা পরিকল্পনাকারী হিসাবে পরিচিত রিচার্ড নেফিউ স্বীকার করেছেন তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে পড়েছে। বারাক ওবামা প্রশাসনে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পরিকল্পনাকারী রিচার্ড নেফিউ এবং ওয়াশিংটনের নিকট প্রাচ্য নীতির থিঙ্ক ট্যাঙ্কের সদস্য বলেছেন, আজকের নতুন পরিবর্তিত পরিস্থিতি এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার কাজ
বিরাট চ্যালেঞ্জের মুখে পড়েছে। পূর্ববর্তী বছরের মতো ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো ফের আরোপ করা কঠিন হয়ে পড়েছে। ওয়াশিংটন থিঙ্ক ট্যাঙ্কের ওয়েবসাইটে প্রকাশিত এক লেখায় রিচার্ড নেফিউ স্বীকার করেছেন যে বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা আগের মতো সম্ভব হচ্ছে না। রিচার্ড নেফিউ তার এই নিবন্ধে ইরানের বিরুদ্ধে ঐক্যমত গড়ে তোলার মার্কিন প্রচেষ্টার ব্যর্থতার কথা উল্লেখ করে বলেছেন, কারো কারো কল্পনার বিপরীতে আসলে নিষেধাজ্ঞাগুলোর পরিকল্পনা, পর্যবেক্ষণ ও তা বাস্তবায়ন অত্যন্ত কঠিন কাজ এবং এর জন্য প্রচুর শক্তির প্রয়োজন। প্রাক্তন এই আমেরিকান কর্মকর্তা এই পরিস্থিতিটিকে একটি হাঁসের সাথে তুলনা করেছেন, যেটি শান্তভাবে পানিতে সাঁতার কাটছে কিন্তু লড়াই করছে পানির নিচে। তিনি নিষেধাজ্ঞা বাস্তবায়নের অসুবিধা সম্পর্কে লিখেছেন, নিষেধাজ্ঞাগুলো তাত্ত্বিকভাবে নিজে নিজেই বাস্তবায়িত হবে বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবে তা নয়। উদাহরণস্বরূপ, ইরান তার ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ আমদানির উপর নিষেধাজ্ঞা মেনে চলতে অস্বীকার করে এবং বিভিন্ন কোম্পানি, শিপিং কোম্পানি ও ব্যাংকগুলো অনেক ক্ষেত্রে নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহযোগিতা করে না। রিচার্ড নেফিউয়ের মতে, এই জটিলতার কথা চিন্তা করে 5+1 গ্রুপের সাথে ইরানের পরমাণু চুক্তির আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান বিরোধী নিষেধাজ্ঞাগুলো বাস্তবায়ন না করার পরিণতি সম্পর্কে বিভিন্ন দেশের সরকার, ব্যাংক এবং পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোকে সতর্ক করেছিল। কিন্তু নিষেধাজ্ঞা তেমন বাস্তবায়িত না হওয়ায় মার্কিন সরকার অবশেষে দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা নামে একটি কাঠামো তৈরি করে হুমকি দিয়েছে, যে কেউ ইরানের সাথে লেনদেনে জড়িত থাকবে তাদের মার্কিন আর্থিক ব্যবস্থা বা সুবিধা থেকে বাদ দেওয়া হবে। রিচার্ড নেফিউ লিখেছেন, বর্তমানে ইরানিরা নিজেদের এবং তাদের সম্পদকে আরো দক্ষতার সাথে রক্ষা করছে। ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের পদ্ধতি ইরানের অর্থনীতিকে নেতিবাচক প্রভাব ফেললেও এবং ব্যাপক চাপের মুখে থেকেও তেহরান প্রস্তাবিত নতুন পারমাণবিক চুক্তি মেনে নেয়নি। এই প্রাক্তন মার্কিন কর্মকর্তা বৈশ্বিক পরিবর্তনের দিকে ইঙ্গিত করে বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহুগুণে বেড়েছে, কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ইরান এখন অতীতের তুলনায় আরো শক্তিশালী হয়েছে এবং পরমাণু কেন্দ্রের হাজার হাজার সেন্ট্রিফিউজ চালু রেখেছে। প্রতিবেদনের শেষে তিনি আরো বলেছেন, আজ এটা সত্য যে 2015 সালে 5+1 গ্রুপের সাথে ইরানের যে পরমাণু চুক্তি সই হয়েছিল তার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থন জানিয়েছিল। তাই ইরান বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা তীব্রতর বা আরো কঠোর করা অত্যন্ত কঠিন হবে, কেননা বিশ্বের দেশগুলো ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে হুমকি হিসেবে দেখছে না। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের এই পরিকল্পনাকারীর মতে, তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য যে আন্তর্জাতিক সাহায্য, সহযোগিতা ও সমর্থন প্রয়োজন তা এই মুহূর্তে নেই। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।